রোজই আমরা শুনছি কলকাতার কোনো না কোনো অঞ্চলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে অনেক উঁচু নির্মীয়মান পুরনো বা সদ্য নির্মিত বা নতুন ফ্ল্যাট বাড়ি। পুরো ফ্ল্যাট বাড়ির সমস্ত ফ্ল্যাটের বাসিন্দারা মাথায় হাত। এখন আমাদের সবার চিন্তা যে কই পরের সপ্তাহে এমন না হয় কি আপনার বিল্ডিংটাও এইভাবে ভেঙে পড়ে। তো বন্ধুরা, সবচেয়ে ভালো হয় যে বিল্ডিংয়ে আপনি ফ্ল্যাট কিনছেন সবার আগে সেটা যদি আপনি জানতে পারতেন যে এই অঞ্চলে বিল্ডিং ভেঙে পড়ার সম্ভাবনা কতটি। সেটি আমাদের সবার প্রশ্ন, কিন্তু আমরা কেউই তার উত্তর পাই না। কারণ আপনারা সবাই জানেন যে টাকা খরচ হয় বিল্ডিং বানাতে বা ফ্ল্যাট বানাতে তার প্রায় 3 থেকে 4 গুণ টাকা লাভ হয় এবং নানাভাবে আপনাদের থেকে এটা ওটা চার্জ নেওয়া হয়, কিন্তু যে জন্য চার্জ নেওয়া হয় সেই কাজটা কিন্তু হয় না। আপনারা দেখবেন যে জমি জায়গা রেজিস্ট্রি করতে গেলে আপনি যদি এক্সট্রা পয়সা না দেন, ক্যাশ হাতে যদি টাকা না দেন, আপনার রেজিস্ট্রি হবে না। আপনাকে সারাদিন বসিয়ে রাখবে, আপনার নাম্বার আর আসবে না। দিনের পর দিন আপনি হয়তো ঘুরতেই থাকবেন, কিন্তু আপনি সঠিক মূল্যই দিচ্ছেন। আপনার যে টাকা স্ট্যাম্প ডিউটি এসব সব আপনি অনলাইন পেমেন্ট করার পরেও দেখবেন যে আপনার কোনো না কোনো ফল্ট পাওয়া যাচ্ছে। আপনি টাকা দিলে আপনার কোনো ফল্ট পাওয়া যাবে না। ঠিক এই সমস্যাটা হয়েছে যখন কোনো অনুমতি চাওয়া হয়, যে আপনার অনেক কিছু ফল্ট বেরিয়ে যায়, কিন্তু কিছুদিন পর সেই ফল্ট কিন্তু কিছু না করেই দেখবেন যে সংশোধন হয়ে গেছে এবং গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এখানেই সমস্যাটা, যে সব কিছুই কিন্তু ম্যানেজ করে নেওয়া হয়। আর বড় বড় বিল্ডাররা তো এইসব ব্যাপারে তাদেরকে আপনি দেখতেই পাবেন না, তাদের এত টাকার জোর, তাদের সাগরেদ আছে 1,500 থেকে 2,000। তো আপনি তার কাছ থেকে জমি কিনছেন, কিন্তু তিনি সই করছেন, কিন্তু তার সাথে আপনার দেখা হবে না। অথচ এগ্রিমেন্ট, আপনি ফ্ল্যাট কিনবেন, আপনি বাধ্য, আপনি সই করুন, আপনার যা লেখা আছে তাই আপনি বাধ্য। তো এইগুলো আপনারা বুঝতে পারছেন যে এগুলো অনেক বড় পাওয়ার এবং এদের মাথার ওপর অনেক বড় বড় হাত না থাকলে এগুলো হয় না। আপনাকে জমি বিক্রি করছে, আপনাকে ফ্ল্যাট বিক্রি করছে, সই করছে, অথচ আপনি তার টিকিই দেখতে পাচ্ছেন না। তার অফিস এসে করছে, তারপর কিছু সমস্যা হলে তখন আপনি কোর্টে ছুটছেন। শেষ পর্যন্ত কিছু হয় না। এগুলো যেটা হয়, আপনার সময় নষ্ট, টাকা, সময় সব কিছু গেল। তো আমি এটা বলতে চাইছি যে কলকাতার সমস্ত অঞ্চলেই প্রায় এই ধরনের কিন্তু প্রবণতা আছে। এর কারণ যেভাবে বিল্ডিং তৈরি হয়, যেটা তৈরি হয়, যেসব আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার থাকে, এরা কেউই নিজে কাজ করে না। এরা এদের যেসব ট্রেনিং বা ন্যাওটা যারা ধরুন ক্লাস 8 পাস বা কেউ বাড়ির চাকর বাকর, বাসন থালা বাসন মাজতো, তাদেরকে টেনে এনে ওই সাইটে বসিয়ে দেয়। তারা বকলমে ওই বড় ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের হয়ে কাজ করতে থাকে। আর এইখানে সমস্যা হয়ে যায় যে আপনি টাকা দেওয়ার পরেও কিন্তু আপনি পাচ্ছেন না। কারণ এখন তো আপনি কমপ্লেন করতে যাবেন না, কোর্টে যাবেন কি, আমার যে আর্কিটেক্ট কাজ করছিল উনি তো করেন, উনি তো কাগজে কলমে দেখিয়ে দেবেন, সইটাই তো আসল, উনি সই করে দিয়েছেন মানে হয়ে গেছে। এইখানে সমস্যা হচ্ছে কি, যখন বিল্ডিং ভেঙে পড়বে তখন আপনার আশেপাশে আর কেউ থাকবে না। টাকা আপনি 100%-এর পরেও আরও 2 বছর 3 বছর এক্সট্রা টাকা মেনটেন্যান্সের দেওয়ার পরেই তো আপনি চাবি পাবেন। আর আপনি কনজিউমার কোর্টের গল্প আর দেবেন না। কনজিউমার কোর্টে আপনি যদি কোনো কেস করেন, কনজিউমার কোর্ট থেকে আপনাকে ওখানকার সদস্যরা আপনাকে ফোন করবে যে আপনি আসুন, আর তার আগেই কিন্তু যার নামে আপনি কমপ্লেন করবেন সেখানে ওরা জানিয়ে দেবে যে আপনার নামে এই কমপ্লেন হয়েছে, বলুন আমি কি করব। ও তখন বলবে যে ওকে চেপে দিন। তো এইভাবে আপনাকে প্রায় 15-20 বার ঘোরাতে থাকবে, আপনাকে ফোন করতে থাকবে নানাভাবে। সোজা কথা, আপনি কি বলে ওটাকে, মিউচুয়াল করে নিন বলে এই চলতে থাকবে। কিছুই হয় না, এগুলো ফালতু সময় নষ্ট। তো যেটা খুব প্রবণ এরিয়া সেটা হচ্ছে মেট্রো রেল। যে কোনো মেট্রো রেলের 200 মিটারের মধ্যে যদি কোনো, সে যত ভালো ঝকঝকে বিল্ডিং হোক, যত টপ বিল্ডার হোক না কেন, জানবেন এগুলো খুব লাভজনক ব্যবসা। এই জন্য এই সব জায়গাগুলোতে ওরা করে, কারণ সবচেয়ে বড় ক্যাশ থাকে যে মেট্রোর সামনে। মেট্রোর যে ঝাঁকুনি, ওই নির্মীয়মান যে বিল্ডিংয়ে ঝাঁকুনি হয়, তার ফলে কিন্তু বিল্ডিং খুব নড়বড়ে হয়ে যায়। আর যেগুলো আপনারা জানেন যে সদ্য 20 বছরের মধ্যে ভরাট হয়েছে, এরকম বেশিরভাগ জায়গায় তাই
এইসব তো মানে কি মিউটেশন করানোর জন্য তো লোক বসে আছে, শুধু টাকা দিলেই মিউটেশন হয়ে যাবে, কিছু করতে হবে না। জলা জমিও শালি জমি হয়ে যাবে, শালি বসতি জমি হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না। তো আপনারা যদি রেকর্ড থেকে জানতে পারেন যে ওখানে জলা জমি ছিল, অন্তত দয়া করে বিল্ডিং ফ্ল্যাট কিনবেন না, জায়গা যদি কেনার হয় কিনে রাখুন, কিন্তু বিল্ডিং বানালে সেগুলো ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি। আপনারা তো দেখছেন যে রেপ করে চলে আছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। আপনার কী মনে হয় আপনার বিল্ডিং ভেঙে পড়ে আমি মারা গেলে কিছু শাস্তি হবে? কিচ্ছু হবে না, আপনার বাড়ির লোক ভুগবে, আপনি তো মারা যাবেনই। তো বন্ধুরা, এটাই আমার বলার, যে দেশে পরিস্থিতি খুব খারাপ, টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে জমিয়ে ফ্ল্যাট বাড়ি কিনবেন, জমি জায়গা কিনুন, তাতে মরার সম্ভাবনা কম। কিন্তু ফ্ল্যাট বাড়ি কিনলে যে চাপা পড়ে মরার সম্ভাবনা এবং রাতারাতি ভিখারি হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা, সেটা এড়ানোর জন্য সবচেয়ে বড় হচ্ছে মেট্রোর আশেপাশে কোনো 200 মিটারের মধ্যে কোনো ফ্ল্যাট বাড়ি কিনবেন না। আর যেসব চলা জায়গা জমি ভরাট করে হয়েছে, 20 বছর হিস্ট্রি আছে, সেই সব জায়গায় ফ্ল্যাট বাড়ি কিনবেন না। তারপর তো বাদ বাকিটা আপনারা হিস্ট্রি বা আপনার যে কনস্ট্রাকশন হচ্ছে, যখন কিছুটা নির্মীয়মান হয়ে গেছে, কিছুটা তৈরি হয়ে গেছে, সেসব বিল্ডিং দেখে আপনাকে কিছুটা বুঝতে হবে। আর যদি ভাবেন যে কাউকে জিজ্ঞেস করব, তাহলে আপনি ফেঁসেছেন। জিজ্ঞেস করলে আপনাকে সবসময় লোকে গ্রিন সিগন্যাল দেবে, কারণ ওপার থেকে ওর টাকা খাবি। আর এইটাই তো আমাদের দেশে, তো দালালি ছাড়া আর কিছু নেই, চাকরি বাকরি তো নেই, এখন দালালি করেই খাবে। যত বড় ভিআইপি অফিসারও হোক, ভিভিআইপি হোক, যত সামনে পিছনে 25-30টা গাড়ি নিয়ে ঘুরুক না কেন, জানবে সেটি এক একটি আস্ত দালাল। তো এই দালালদের খপ্পরে পড়বে না, লোককে জিজ্ঞেস করে লাভ নেই, আপনি নিজের বুদ্ধিতে কাজ করুন। ফ্ল্যাট বাড়ি কিনছেন, নিশ্চয়ই আপনার মগজেও কিছু বিদ্যা আছে, হ্যাঁ, আপনারা মধ্যবিত্ত মানুষ, নিজের বুদ্ধিতে চলুন। লোকের বুদ্ধিতে গেলে আপনি টাকাও খোয়াবেন, সম্মানও খোয়াবেন, আর প্রতারিত হবেন। উল্টে আপনার জীবন, বাদবাকি জীবন কোর্টে ছুটতে ছুটতে আপনার দম বেরিয়ে যাবে। ধন্যবাদ।